13 কোটি ভোটারের অংশগ্রহণের মধ্য দিয়ে আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের 13তম জাতীয় সংসদ নির্বাচন। ইতিহাস বদলে দেওয়ার সম্ভাব্য এই নির্বাচনে অর্ধেক ভোটারই নারী, যাদের সমর্থন একটি দলের জয় পরাজয়ে খুবই অপরিহার্য। নারীরা যে শুধু ভোটেই তুরুপের তাস এমন নয়, জুলাই অভ্যুত্থান সহ প্রতিটি আন্দোলনে যেই নারীরা ঢাল হয়ে দাঁড়িয়েছে প্রথম সারিতে, নির্বাচনের টিকিটে সেই নারীরাই যেন ব্রাত্য হয়ে আছে। আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বী দলগুলোর প্রার্থী তালিকার দিকে তাকালে যেন সেই নির্মম পরিহাস স্পষ্ট হয়ে ওঠে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী এবারের নির্বাচনে 51টি দল এবং স্বতন্ত্র মিলিয়ে মোট 1981 জন বৈধ প্রার্থীর মধ্যে মাত্র 76 জন নারী প্রতীক বরাদ্দ পেয়েছেন, যা মোট প্রার্থীর 3.89%। এর মধ্যে 4 দশকেরও বেশি সময় ধরে একজন নারীর নেতৃত্বে থাকা বিএনপি মাত্র 9 জন নারীকে মনোনয়ন দিতে পেরেছে। এর বাইরে জাসদ, গণসংহতি আন্দোলন সহ প্রায় 20টি দল নারীদের মনোনয়ন দিতে পারলেও বিভিন্ন সভা সেমিনারে নারীর ক্ষমতায়নের আশ্বাস দেয়া জামায়াত ইসলামী সহ প্রায় 30টি দল কোনো নারী প্রার্থী দিতে পারেননি। এর আগে নবম, দশম, একাদশ ও দ্বাদশ নির্বাচন অংশগ্রহণমূলক না হলেও নারী প্রার্থীর আনুপাতিক হার এবারের চাইতে বেশি ছিল জানিয়ে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, দেশের রাজনৈতিক সংস্কৃতি এখনো পুরুষ আধিপত্যশীল এবং জুলাই অভ্যুত্থানের পরও রাজনৈতিক দলগুলোর মানসিকতায় উল্লেখযোগ্য পরিবর্তন আসেনি। নারী প্রতিনিধিত্ব বজায় রাখতে রাজনৈতিক দলগুলোর দৈন্যদশা কেন? নারী জেতার মতো শক্ত প্রার্থী নয়, এই ধারণাই কি নারীদের পিছিয়ে রাখছে নাকি না? এসব নিয়ে আলোচনায় আজ রাজ খান স্টুডিওতে আছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আতাউর রহমান ঢালী, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার ASM শাহরিয়ার কবির এবং বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি অ্যাডভোকেট হাসান তারিক চৌধুরী। স্বাগত জানাচ্ছি আজকের রাজকাহনে। ব্যারিস্টার ASM শাহরিয়ার কবির, আপনাকে দিয়ে শুরু করতে চাই। 13 কোটি ভোটারের যাদের অর্ধেকই আসলে বাংলাদেশের নারী ভোটার, তাদেরকে আমরা জামায়াত ইসলামীর মতন একটি পুরনো রাজনৈতিক দলে একজনকেও মনোনয়ন দিতে দেখিনি এবং আজকে নতুন করে আসলে এই ঘটনাটি বলবার কিছু নেই। জামায়াতে ইসলামীর যিনি আমির, তার যে স্ট্যাটাস নিয়ে আসলে যে আলোচনা সমালোচনা চলছে, বিএনপিও পাল্টা বক্তব্য দিচ্ছে এবং সেই স্ট্যাটাস ঘিরে আজকে এক ধরনের সমালোচনার ঝড় আসলে বয়ে গেল। এবং যদিও জামায়াত বলছে যে এটি আসলে হ্যাক করা হয়েছে, ওনার ফেসবুক, সেখান থেকেই দেওয়া হলো। সবকিছু মিলে সেই জায়গাটিতে যদি আমি পরেও আসি, একজন প্রার্থীও আপনাদের মনোনয়ন পেল না, কিন্তু ভোটের তুরুপের তাসের সময় নারীদেরকে অনেকটাই ব্যবহার করা হয়, সেটি কেন? ধন্যবাদ আপনাকে। আপনার মাধ্যমে আপনার টিভি সমস্ত দর্শকদেরকে সালাম ও শুভেচ্ছা এবং আপনাদেরকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। নারী তুরুপের তাস, এ কথাটা এইভাবে বলা ঠিক না, কারণ আমার মা একজন নারী, আমার বোন একজন নারী, আমার স্ত্রী একজন নারী এবং আমার সন্তানও, আমার 2 ছেলে, যদিও মেয়ে নাই, কিন্তু আমার বোনেরদের মেয়ে আছে। সো একটা নারীর অনেকগুলো ভূমিকা এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্যে বলছেন সবচেয়ে আগে দোয়া কার কবুল হবেন? মার, দ্বিতীয়বার মার, তৃতীয়বার মার, চতুর্থবার বাবার। সো নারী তুরুপের তাস, এটা বললে নারীকে অবমান বা নিজেই নিচে নামানা, এটা একটা কি বলবো পলিটিক্যাল রেটরিক, যেটা অনাকাঙ্ক্ষিত না, এটা কোনোভাবে অভিপ্রায় না। মার জাতিকে সম্মান করতে হবে, তাদেরকে তাদের জায়গা দিতে হবে এবং মাদেরকে নিয়ে যারা এই ধরনের মানে কি বলবো নষ্ট পলিটিক্যাল কালচার আবার ফিরিয়ে আনতে চায়, তারা ইতিহাসের আস্থা করে অবশ্যই নিক্ষিপ্ত হবেন। কারণ আপনি যে কথা বলছেন, আপনাকে ধন্যবাদ জানাই যে বিএনপি বোধহয় 9 জনকে দিচ্ছেন, আর এবারের ইলেকশানে 5% দেওয়ার কোনো বাধ্যবাধকতা এখনও নাই। এটা জুলাই সনদ ইনশাল্লাহ বাস্তবায়ন হবে। আগামীতে আপনি চান আর না চান, আপনাকে 5% দিতেই হবে। আগামীবার কি তাহলে জামায়াত সেই কাজটি করবে? জামাত না, সবাইকেই করতে হবে। এবং আপনি যে কথা বলেন 9 জনকে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল অনেক বৃহৎ একটা দল, এখানে যে 9 জনকে দিয়েছেন আমি নাম ধরে ধরে বলতে পারি, তারা হয় বাবার জন্য না হলে স্বামীর জন্য ওই আসনটা পেয়েছেন। সো আমি বরং সবসময় জোর গলায় বলতাম, রুমিন ফারহানার মতো মেয়েদেরকে বিএনপি নমিনেশন দেয়নি, এটা কিসের অন্যায়। আর জামাতের বিষয়ে বলে দিই, জামাত এনসিপি আগেই বলেছিল তাদের 20টার মতো নারী শাসন, এবং সেই কারণে এনসিপিকে 30টা দেওয়া হয়েছে এবং তাদের মধ্যে থেকে 20টা মেয়ে দাঁড়াবে, এটাই আমরা জানতাম মানে বাংলাদেশ জামাতে ইসলাম জানতো, এবং তাদের মধ্যে থেকে কিন্তু নারী দেওয়া হয়েছে ওই 30টা আসনের মধ্যে। যখন একটা জোট করা হয়, জোটের মধ্যে থেকে নারী আসন দেওয়া হয়, তখন মনে হয় এই কথাটা বলা ঠিক না। আর আপনি যখন সম্মানিত আমিরে জামাতের একটা মানে
হ্যাক নিয়ে কথা বলছে, এটা নিয়েও যে মিথ্যাচার চলতেছে এটা আসলে ঠিক না। ওই গুপ্তর মতো এটাও একটা মিথ্যাচার। মিথ্যাচারের প্রথম কথা হলো 4:37 তিনি ছিলেন কোথায়? কেরানীগঞ্জের কোনাখোলাতে বক্তব্য দিচ্ছেন। 5:09 যখন জানা গেল যে এটা হ্যাক হয়েছে, হ্যাক সবারই হয়, 5:09 পাসওয়ার্ডটা চেঞ্জ করা হয়েছে, 5:22 অ্যানাউন্স হয়েছে। সবচেয়ে আতঙ্কের বিষয়, যেই রাষ্ট্রপতিকে প্রথম দিন চেঞ্জ করা হলো এবং বলা হলো তিনি বাংলাদেশকে ওন করেন না, বাংলাদেশকে আজকের যে রাষ্ট্রপতি, আমি একদম দায়িত্ব নিয়ে বলতেছি, কেউ কোনো মামলা করলে করতে পারেন, এই রাষ্ট্রপতি কখনোই চাইবে না একটা সুস্থ সুন্দর একটা ইলেকশন এদেশে হোক, কারণ তার রক্তের মধ্যে হচ্ছে সেই প্রেতাত্মাদের রক্ত। আওয়ামী লীগের প্রেতাত্মাকে তিনি অন করেন। তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ থেকে এমন কোনো অভিযোগ নাই যেটা নাই। তিনি দুর্নীতি কমিশনে যখন ছিলেন তখন দুর্নীতি কমিশনকে দুর্নীতির আখড়া বানিয়েছিলেন। সেই রাষ্ট্রপতির অফিস থেকে এখন পর্যন্ত কোনো বিবৃতি আসলো না তার ওখান থেকে একটা পাসওয়ার্ড কিভাবে হ্যাক হলো। এই রাষ্ট্রপতিকে যখন সরানোর কথা প্রথম দিন বলা হলো তখন সংবিধানের দোহাই দিয়ে এই জাতির সর্বনাশ করলো কারা, তারা এই জাতি জানে। আজকে আর যাই হোক, আমিরে জামাতের আর একটা জিনিস বলি, আমিরে জামাতের 2 মেয়ে, তার ওয়াইফ এমপি ছিলেন, এবং 2 মেয়ের মধ্যে আপনি আপনাকে বলি, খাওলা তার মেয়ের নাম, একটা নাম সাওলা, আর একটা মেয়ে, 2টা মেয়ের নামই তিনি ইসলামিক যে নামগুলো দিয়েছেন, এই 2টা নারী হচ্ছে যারা যুদ্ধ করছেন। সো যে ভদ্রলোক তার মেয়েদের নাম দিতে পারেন তাদের নামে, যে মেয়েরা যুদ্ধ করছেন ইসলামের জন্য, ওহুদে যুদ্ধ করছেন, হুদাইবিয়াতে যুদ্ধ করছেন, ইয়ামামায় যুদ্ধ করছেন, সে ভদ্রলোক আর যাই হোক এরকম কথা বলবেন, এটা মনে হয় জাতি। আর যিনি নারীদেরকে মা বলে সবসময় সম্বোধন করেন, সেটা নিয়ে মনে হয় আলোচনাটা না করাটাই ভালো। কিন্তু আমি যদি একটু যুক্ত করি, বলেন। ব্যারিস্টার শাহরিয়ার, কাউকেই কি আসলে এবারে মনোনয়ন দেওয়া গেল না, কোনো নারী নেতাকেই বা আপনারা পেলেন না যে এবারে অন্তত না একজনকে পাইলাম, মনোনয়ন আবার দেওয়ার বলে মতো? দিলাম যে 20 জনকে তো বলেই দিলাম এনসিপি থেকে নমিনেশন দেওয়ার কথা, যেমন যারা ইলেকশন করতেছে না, এদের সবার তো নমিনেশন পাওয়ার কথা এনসিপি থেকে। অ্যান্ড ওরা যদি এনসিপি থেকে বের হয়ে যায়, আপনি ঝিনাইদহ থেকে মিতুকে দেওয়া হয়েছিল, তারপর আপনি জারাকে দেওয়া হলো, তারপর আপনি ঢাকাতে দেখেন সাভারে দেওয়া হয়েছে, সমস্ত টোটাল কতজন? টোটাল 20 জন মেয়ের লিস্ট দেওয়া হলো, সেই জন্যে আমরা 30টা সিট ছেড়ে দেওয়া হলো বাংলাদেশ জামাত ইসলাম। তাহলে আজকে যদি বলা হয় যে জামাত ইসলাম মেয়েদেরকে দিতে চায়নি, এই কথা ঠিক না। আর একটা জিনিস বলি, একদিকে বলবেন আসন দেওয়া হয়নি, আর একদিকে আমার মা বোনকে বিবস্ত্র করতে চাইবেন। এই সমাজ ইনশাল্লাহ জুলাই সনদ সাইনের মধ্যে দিয়ে, এই জুলাই সনদে ভোটের মধ্যে দিয়ে, আজাদির জয়ের মাধ্যমে আমার মা বোনের জন্য এমন একটা পরিবেশ সৃষ্টি করা হবে যেখানে 5% না, ইনশাল্লাহ আগামীতে 50% নারীও ইনশাল্লাহ। অ্যাডভোকেট হাসান তারিক চৌধুরী, বিএনপিতে দেখলাম আমরা মাত্র 9 জনকে প্রার্থী দেওয়া হয়েছে, এমনকি যেই আসন থেকে বেগম খালেদা জিয়া লড়াই করেছেন ওনার পর আসলে সেই আসনটিতেও এবারে কিন্তু আমরা কোনো নারী প্রার্থীকে মনোনয়ন দিতে দেখিনি। আবার জামায়াত আসলে যে কথা বলছে, তারা মুখে মেয়েদের সমানাধিকারের কথা বলে নানান প্রতিশ্রুতি দিচ্ছে, কিন্তু ভোটের মাঠে আমরা কোনো নারীকে সামনে আসতে দেখিনি। নারী কর্মীদের হেনস্থা নিয়ে আলোচনা আছে, সমালোচনা আছে, বিএনপি গুজব ছড়াচ্ছে এমন অভিযোগও করেছে জামায়াত। এই বিষয়গুলো নিয়ে আসলে আপনি নারীদের যে প্রতিনিধিত্ব, নারীদের যে রাজনীতি, সেই জায়গাটিতে একটা দৈন্যদশা কি খুঁজে পাচ্ছেন? ধন্যবাদ আপনাকে এবং ডিবিসি নিউজের সমস্ত দর্শক কলাকুশলীকে শুভেচ্ছা। দেখেন, আসলে এই গোটা ব্যাপারটাই কিন্তু একটা রাজনৈতিক শক্তির মতবাদিক অবস্থানের সাথে সম্পর্কিত। বিএনপি মতবাদিকভাবে যেই প্র্যাকটিসটা করে, সেই প্র্যাকটিসটা নারীর সমান অধিকারে বিশ্বাস করে কিনা সেটা প্রমাণ হবে তার দলীয় নীতি নির্ধারণ এবং দলের নেতৃত্ব নির্বাচনের মধ্য দিয়ে। শুধুমাত্র একজন দলের চেয়ারপারসন যদি নারী হন, তার মানে এই নয় যে সেখানে নারীর সমান অধিকার নিশ্চিত হলো। একই রকমভাবে জামাতে ইসলাম মতবাদিকভাবেই, আইডিওলজিক্যালি তারা মনে করে যে সমাজটা হবে পুরুষতান্ত্রিক সমাজ। ফলে যারা আদর্শিকভাবে পুরুষতান্ত্রিক মতবাদে বিশ্বাস করে এবং যারা এটা গোপন করে না, তারা এটা প্রকাশ্যেই তারা বলে যে জামাতে ইসলামের প্রধান কোনো নারী কখনোই হতে পারবেন না। কেন পারবেন না? সেটা তাদের আইডিওলজি তাদেরকে এটা অ্যালাউ করে না। ফলে যেহেতু তারা আইডিওলজির প্রতি লয়াল, অনুগত, সেই কারণে তারা সেটাই করবেন যেটা তাদের আইডিওলজি পারমিট করে। ফলে আপনি তো কাউকে আইডিওলজি চেঞ্জ করাতে পারবেন না জোর করে, যতক্ষণ না পর্যন্ত তিনি নিজে সেই আইডিওলজিকে পরিত্যাগ না করছেন। ফলে
সে মতবাদিক অবস্থান থেকেই নারীদের সমান অধিকার দেবে না, এটাই স্বাভাবিক। কিন্তু সমান অধিকার না দিয়েও নারী ভোটকে আকৃষ্ট করার জন্য যা যা সুমিষ্ট কথা বলা যায়, নারীকে মা বলে সম্বোধন করা অবশ্যই একটা ভালো দিক, কিন্তু এর মধ্য দিয়েই কিন্তু নারীর সমান অধিকার নিশ্চিত হয় না। নারীর সমান অধিকার নিশ্চিত হয় কিভাবে? রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামাজিক কর্মকাণ্ডে নেতৃত্বে নারীরা কি পরিমাণে আছে তার উপরে। অর্থাৎ একটা দেশের ইকোনমিক অ্যাক্টিভিটিতে, জাতীয় রাষ্ট্রীয় নীতি নির্ধারণী জায়গায় কত পার্সেন্ট নারী সেখানে ভূমিকা রাখতে পারছে, নেতৃত্বমূলক জায়গায় থাকতে পারছে, সেটা দিয়ে নির্ধারিত হয় সেই দল বা সেই রাজনৈতিক শক্তি কতটা নারীর সমান অধিকারে বিশ্বাসী। আমরা যদি জাতিসংঘের সিরো সনদের দিকে তাকাই, আপনি দেখবেন এই সনদ কিন্তু সকল দেশ একইভাবে কিন্তু স্বাক্ষর করে নাই। কেউ রিজার্ভেশন রেখেছে, কেউ পুরোপুরি স্বাক্ষর করেছে, কেউ আংশিক করেছে, কেউ ভিন্নভাবে রেটিফাই করেছে। ফলে দেখা যাচ্ছে নারীর অধিকারের জায়গায়, নারীর নেতৃত্বের জায়গায় দেশভেদে, সমাজভেদে, মতবাদ ভেদে অবস্থান ভিন্ন হয়। আমরা কিন্তু বাংলাদেশে সেটাই দেখতে পাচ্ছি। আবার নারী, আমরা বলছি যে ভোটারের অর্ধেক এবারে নারীর সংখ্যা, কিন্তু রাষ্ট্র পরিচালনার যখন কথা আমরা চিন্তা করছি, নারীকে ছাড়া কি আসলে একটি রাষ্ট্র পরিচালনা করা সম্ভব? দেখেন, এখানেও একটা, আমি বলবো যে একটা স্ববিরোধী অবস্থান। যারা আজকে সংখ্যানুপাতিক পদ্ধতি বা পিআর পদ্ধতির কথা বলছে, সেই পিআর পদ্ধতিটা কিসের ভিত্তিতে হয়? জনসংখ্যার আনুপাতিক হার এবং ভোটারের আনুপাতিক হার অনুযায়ী কিন্তু পিআর পদ্ধতির রূপরেখা নির্ধারিত হয়। কেউ যদি পিআর মানে, তাহলে জনসংখ্যার অর্ধেকেরও বেশি যেখানে নারী, বা আমরা যদি অর্ধেক নারী ভোটার ধরি, সেই হিসাবেও কিন্তু প্রত্যেকটি রাজনৈতিক দলে পিআর পদ্ধতিতে 50% নারী প্রার্থী থাকা উচিত, সেটি কিন্তু নাই। ফলে মুখে পিআরের কথা আর ভেতরে অন্য কথা, এটা এক ধরনের রাজনৈতিক শঠতা বলে আমি মনে করি। আতাউর রহমান ঢালি, বিএনপি এবারে যদিও সবচেয়ে বেশি নারী প্রার্থী মনোনয়ন দিয়েছে, কিন্তু সেই সবচেয়ে বেশি সংখ্যাটাও এক অঙ্কে আটকে গেল, মানে 9 জনে আটকে গেল। এমনকি যেটি বলছিলাম যে খালেদা জিয়া তিনি নিজে আসলে যে আসন থেকে লড়াই করেছেন, প্রতিবার তিনি জয়ী হয়েছেন, সেই বিজয়ী আসনটিতেও এবারে বিএনপি কোনো নারীকে মনোনয়ন দেননি। আরেকটি অভিযোগ করছিলেন ব্যারিস্টার শাহরিয়ার কবির, সেটি হচ্ছে যে আপনারা শুধু দেখানোর জন্য বা পরিবারতন্ত্রর যে বিষয়টা সেটিকে কন্টিনিউ করেছেন, বাবার জন্য না হয় স্বামীর যে স্থান, সেই জায়গাতে বিএনপির এই 9 জন মনোনয়ন পেয়েছে, কিন্তু বিএনপি আসলে বুঝে শুনে কোনো নারীকে মনোনয়ন দেয়নি। কতখানি সত্যি? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ ব্যারিস্টার শাহরিয়ার কবির এবং আমার একসময় সহযোদ্ধা তারেক চৌধুরী। আসলে দেখেন, আমাদের মহান মুক্তিযুদ্ধে এই নারীরা অংশগ্রহণ করেছিল এবং তাদের অংশগ্রহণের তারা সবচেয়ে বেশি 2 লক্ষ নারী আপনার ধর্ষিতা বা নির্যাতিত হয়েছিল। এই নারীরা আপনার অস্ত্র নিয়ে লড়াই করেছে, সাংস্কৃতিক মণ্ডলে তারা গান গেয়ে গেয়ে মুক্তিযোদ্ধাদেরকেই করেছে। তারা আবার কেউ কেউ ডাক্তার হয়ে মুক্তিযোদ্ধাদেরকে সেবা দিয়েছে। এই 24-এর গণঅভ্যুত্থানেও কিন্তু নারীদেরকে আমরা প্রথম সারিতে দেখেছি। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে আমাদের সকল রাজনৈতিক দল তারা এখনো পুরুষতান্ত্রিক কালচারে ভোগে। অর্থাৎ এই জন্য যে এগুলো তো, হ্যাঁ, আইন দরকার, আপনার দর্শনের এগেনস্টে আইন দরকার, কিন্তু এর বিরুদ্ধে আপনার যে রাজনৈতিক যে সাংস্কৃতিক যে চর্চা, এটা সমাজে একদমই অনুপস্থিত। এই অনুপস্থিতির কারণে এটার জন্য সকল রাজনৈতিক দলগুলো দায়ী। তারা যদি উন্নত রাজনৈতিক সংস্কার করে, চর্চা করে, তাহলে রাষ্ট্রে এবং সমাজে সমস্ত জায়গায় সমভাবে করে, তাহলে কিন্তু এই নারীরা রাজনীতিতে এগিয়ে আসতে সাহস পাবে। এখন সাহস পায় না। আর আপনি যেটা বললেন যে আসলে তো আমাদের যে সংস্কার আমরা করেছি, 2টা প্রধান জায়গায় আমরা সংস্কার করিনি। একটা হলো রাজনৈতিক দলের সংস্কার, এটা আমার মনে হয় সচেতনভাবেই সকল রাজনৈতিক দল এড়িয়ে গেছে। সেই দায় কি তাহলে বিএনপিও নিচ্ছে? আমি তো এটা বাদ দিয়ে বলি নাই, আমি তো বলছি সকল রাজনৈতিক দল, যে এখানে প্রধান কাজ ছিল রাজনৈতিক দলের সংস্কার। রাজনৈতিক দলের নেতারা কি হবে, এটা কি পরিবার থেকে আসবে না কোথা থেকে আসবে, এই ব্যাপারে কিন্তু কোনো রাজনৈতিক দল এই সংস্কারে কিন্তু এটা কোনো এজেন্ডা নেই। অথচ এই আপনি সংস্কার করবে কে, সংস্কার কার্যকরী করবে কে? রাজনৈতিক দল।
তো সেই রাজনৈতিক দলেরই সংস্কার নাই, তাহলে দেশে কি সংস্কার হবে? এগুলি সব মুখ থুবড়ে পড়ে যাবে কয়েকদিন পরে। একটাও আগাবেন, লিখে নেন, আমি চ্যালেঞ্জ করলাম। কারণ রাজনৈতিক দলেরই তো আপনার সংস্কার করেন নাই। তো এই জায়গায় আমি বলি, আর জামাতের কথা কি বলবো, জামাতের তো তাদের প্রথম কথাই হচ্ছে নারী নেতৃত্ব, এবং ভিন্ন ধর্মের কেউ জামাতের নেতৃত্ব হতে পারবে না। কিন্তু এবারে তো তারা ভিন্ন ধর্মের একজনকে মনোনয়ন দিয়েছে। কিন্তু দেখেন, উনি কিন্তু, আমি একটা দল করলে আমরা ওই দলের শীর্ষস্থানে যাওয়ার আমার অধিকার থাকতে হবে, কিন্তু জামাতের, ওনার কিন্তু সেই অধিকার নেই। একজন নারীরও সেই অধিকার নেই। জামাতের এই ধরনের দ্বিচারিতা জামাত তার জন্মের পর থেকেই করে আসতেছে। এখন বলে, প্রথম বলছে যে মানুষের তৈরি আইন আমরা বিশ্বাস করি না, আল্লাহর আইনে বিশ্বাস করি। আবার বলে সংসদে যা সিদ্ধান্ত নিবে আমরা মেনে দেব। এই যে এক ধরনের দ্বিচারিতা জামাত এখানে করছে, এইটা আসলে অত্যন্ত অন্যায় এবং গর্হিত একটা কাজ। কিন্তু জামায়াত আবার অভিযোগ করছে যে আপনারা নারী কর্মীদের হেনস্থা করছেন, নানানভাবে জামায়াতে যারা নারী কর্মী আছে তাদেরকে নিয়ে গুজব ছড়াচ্ছেন। না, গুজব ছড়াচ্ছি না, আসলে কতগুলি বাস্তবতা আপনাকে দেখতে হবে। জামাতের কর্মীরা যারা, অত্যন্ত সম্মান রেখে বলি, যাদের মহিলা কর্মী আছে তারা বাড়ি বাড়ি যায়। এখন আজকে আপনারা জানেন আমাদের দেশে কিন্তু এই বিভিন্ন ধরনের এই নারীরা, পকেট মার থেকে শুরু করে এই এই ধরনের মোবাইল ছিনতাই থেকে সমস্ত কর্মের এই নারীর ছদ্মাবরণে কিন্তু এগুলো করে। এতে করতে গিয়ে তাদের যখন, এখন তাদের যে কর্মী, এটা তো সিল দেওয়া নেই, তারা যখন ওইভাবে যায়, শুধু চোখটা ছাড়া আর কিছুই দেখা যায় না, তখন অনেকে আতঙ্কিত হয়। তো সেই ধরনের দুই একটা মানে অঘটন ঘটেছে, আমি সেটাও কাম্য করি না, সেটাও হওয়া উচিত। এই জায়গাটিতে আসবো, তারপরে অভিযোগ পাল্টা অভিযোগ কিন্তু চলছে। আজকে বিএনপিও অভিযোগ বলেছে যে জামায়াত আমিরের নারী বিদ্বেষী সেই পোস্টের 9 ঘন্টা পর আইডি হ্যাকের যে দাবি তারা করেছে, সেটি আসলে কতখানি যৌক্তিক? এই তার মানে আসলে যে পোস্ট করা হয়েছে সেটি কেন করা হলো? ব্যারিস্টার সাহেব বলছে, আমি আসবো এই জায়গাটিতে, যে 5টা এত মিনিটে 9 মিনিটে হইলো, তারপরে 5 ঘন্টা কেন লাগলো? আমি আসবো এই জায়গাটিতে একটি বিরতি নিয়ে ফিরতে চাই। জি25 ইস্পাত নিবেদিত রাজকাহন থেকে বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। জি25 ইস্পাত নিবেদিত রাজকাহন দেখছেন, ব্যারিস্টার শাহরিয়ার কবির। তুরুপের তাসের যে প্রসঙ্গটা আপনি বলছিলেন, সেটি আসলে রাজনৈতিক যারা বিশ্লেষক তারা বলার চেষ্টা করে থাকে যে যখনই নির্বাচন আসে দেখা যায় রাজনৈতিক দলগুলো নারী প্রার্থীদেরকে কিংবা নারী ভোটারদেরকে তুরুপের তাসের মতন করে ব্যবহার করে। সেটি প্রায় সব নির্বাচনের সময় আমরা দেখতে পারি, কিন্তু নারীদের ক্ষমতায়নের সময় আসলে আবারও রাজনৈতিক দলগুলো পিছিয়ে যায়। এবং জামায়াতে কিন্তু বারবার আমরা দেখেছি নারীদেরকে নিয়ে নানান প্রতিশ্রুতি দিচ্ছে। এবারে নির্বাচন ঘিরেও সমানাধিকারের কথা বলছে, নারী কর্মচারীদের 8 ঘন্টার বদলে 5 ঘন্টা শ্রম দিবসের ব্যবস্থা করবে, সেটি সন্তান পালনের জন্য। কিন্তু এখানে একটা প্রশ্ন করি আমি, নারীরাই শুধু সন্তান লালন পালন করে, এটি কি আসলে কোথাও লেখা আছে? পুরুষদেরও তো সন্তান লালন পালন করার কথা রয়েছে। আবার বিএনপি একটা অভিযোগ করেছে যে আপনারা 9 ঘন্টা পরে কেন আসলে বুঝতে পারলেন এই পোস্টটা হ্যাক হয়েছে। এবং বিএনপি সেই অভিযোগের সময় এটিও বলেছে আপনাদের আসলে নারীদের উদ্দেশ্য করে যেই জঘন্য অবমাননাকর ভাষা ব্যবহার করেছেন, দেশব্যাপী যে আলোচনা চলছে সেটি সঠিক হলে এর মাধ্যমে পুরো সমাজ ব্যবস্থাকে মধ্যযুগীয় অন্ধকারে ঠেলে দেওয়ার প্রচেষ্টা করা হয়েছে বলে বিএনপি মনে করছে। ধন্যবাদ। প্রথমে শুরুতে আমি ধন্যবাদ দিতে ভুলে গেছি। সেটা হচ্ছে, আমার হাতে খড়ি ছিল হায়দার আকবর খান রনর অ আ ক খ, এবং আমি যখন ক্লাস 6-এ পড়ি তখন স্বপ্নের রাজনৈতিক দল ছিল বাংলাদেশ ছাত্র মৈত্রী, যার প্রতিষ্ঠাতা সেক্রেটারি আজকে আমার সামনে বসে আছেন। বাদশা ভাই হচ্ছে আশরাফ সাহেবের ছেলে, আশরাফ সাহেব হচ্ছেন আমার বাবাও লয়ার, আশরাফ চাচা বলি আমরা, রাজশাহীতে বাড়ি। তো উনি যখন এখানে বসে আছেন, ওনার মুখ থেকে যখন যে কথাটা আমি একটু আগে শুনলাম, রাজনৈতিক সংস্কার, মানে এটা ওই দিনগুলোর কথা মনে হয়। আজকে বামফ্রন্ট থেকে একটা ছেলে এসে, আমি আজকে জামাত ইসলাম মুখপাত্র না, জামাতকে সমর্থন করি, জামাত ইসলামকে সমর্থন করি। যেমন করে কাজী জাফর আহমেদরা মাওবাদ থেকে এসে কম অত্যাচারে, আওয়ামী লীগের কম অত্যাচার নিপীড়নের কারণে তাদেরকে বিএনপিকে সমর্থন দিয়েছেন। এবং আমার ধারণা ঢালি ভাই 2016 সালে বিএনপিতে জয়েন করছেন ওই একটা কারণেই, যে দেশকে কিভাবে, শোনেন, তুরুপের তাস সবসময় ব্যবহার করাতে এর আগ পর্যন্ত শুনে আসছি ধর্মকে,
ইলেকশন আসলে তুরুপের তাস হতো ধর্ম, নারীকে না। এবারই প্রথম শুনতেছি নারীকে। কেন? কারণ বাংলাদেশ জামাত ইসলামের সবচেয়ে বেশি সাপোর্টার দেখা যাচ্ছে নারীদের মধ্যে। সো তুরুপের তাসটা হঠাৎ চেঞ্জ হয়ে গেল। কিছুদিন আগে গত 15 বছর তুরুপের তাস ছিল স্বাধীনতা। কি স্বাধীনতা? মুক্তিযুদ্ধকে প্রোডাক্ট বানায় ফেলে দিলেন, দিয়ে রাজাকার এবং মুক্তিযুদ্ধ। সময়ের সাথে সাথে আপনি তুরুপের তাসটা চেঞ্জ করতেছেন কেন? এটা ভোটারকে দেখে। এই জন্য রাজনৈতিক সংস্কার চেঞ্জ হতে হবে বোন। আপনার মেয়েরা তুরুপের তাস এ কথা বলতে আমার সত্যি বাড়তেছে, কেন আপনি আমার বোন, আমি কেন এটা বলবো? আপনাকে অবজ্ঞা করার মতো আল্লাহ জানো সেই ইয়ার আগে এই মাটি ফাঁক হয়, দ্বিধা হয়, আমি ভিতরে ঢুকে যাই। দ্বিতীয় কথাটা বললেন, শোনেন, আমি তর্কে যেতে চেয়েছিলাম না, তর্কে যেতে চাইনি। স্টেটমেন্ট দিয়ে 7 ঘন্টা 9 ঘন্টা, 4টা 37 থেকে 5টা 22 কতক্ষণ হয়? ওই জন্যেই মাহমুদুর রহমানের ভাইয়ের কথা বারবার বলতেছি, 17 বছর আপনি দেশে ছিলেন না, আপনি দেশকে জানেন না। আপনার দলে যাকে নিছেন তাইও ইংল্যান্ডে থাকতে এতদিন, এদেশের মাটির গন্ধ আপনার কাছে নাই, সেজন্য আপনি খালি গুপ্ত দেখতে পান, সেজন্য আপনি গুপ্ত দেখতে পান। আচ্ছা, আপনাদেরকে মাধ্যমে একটা কথা বলি, একটা উদাহরণ দিই। আমি 2012 সাল থেকে সারা দেশে কোরআন শরীফ ডিস্ট্রিবিউশন করি। গোলাম আজম সাহেবের কোরআন শরীফের তফসির যখন দিতে গেলাম প্রথমে, কেউ ভয় নেয় না। কেন? সমস্ত এফআইআরে আসে জঙ্গি বই মানে হচ্ছে কোরআন শরীফ। আমি যেই গোলাম আজম সাহেবের নামটা কোরআন শরীফের অনুবাদের ওখান থেকে তার নামটা সরায় দিলাম, পরের বারে 1 লক্ষ কোরআন শরীফের কপি বিলি করছি। এটার নাম যদি গুপ্ত হয় তাহলে আমি গুপ্ত, এটার নাম যদি গুপ্ত হয় তাহলে আমি গুপ্ত। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বাংলাদেশ না সারা পৃথিবীর ইতিহাসে, আপনি আমেরিকাতে 1920 সালে মেয়েদেরকে ভোটাধিকার দেওয়া হয়েছে। আজকেও আমেরিকাতে মেয়েরা কি হয় না, প্রেসিডেন্ট হয় না। এই যে ভাই বললেন, শোনেন, প্রীতিলতার কথা মনে আছে? যখন দেশ ভাগ হলো তখন কয়জন মেয়েকে আপনার মন্ত্রিসভায় নিয়ে আসছে কংগ্রেস? কয়জন মেয়েকে মুসলিম লীগ নিয়ে আসছে? মনোনয়ন দেওয়ার মাধ্যমে আপনারা কথাটা তো সেই শেষ করতে দিই, পরিবর্তনটা শুরু করতে শেষ পারতেন। করি। আপনি যখন বললেন 24-এ আমার মা বোনেদের যে আত্মত্যাগ, সমাজের রাজনৈতিকটা চেঞ্জ হতে হবে বোন। আপনাদেরকে অ্যাডপ্ট করতে গেলে জুলাই সনদ এই জন্য হতে হবে যে অ্যাটলিস্ট এটা অ্যাসিওর সেই জুলাই করবে। সনদে আপনারা যা বলছেন সেটির আবার আপনারা ভিন্ন কাজ করছেন, এই অভিযোগ না, না, আছে যে আমার শেষ স্ববিরোধী আমাকে অবস্থানে কথাটা আছেন। বলতে দেন। স্ববিরোধী আপনি বললে তো বলে যেতে না, পারেন। এটা আমি না, না, অভিযোগ করিনি। সেজন্য আতাউর ভোটের রহমান উপর খালি দেন, ভোটের আগে অভিযোগ ভোটারদের উপরে ছেড়ে দেন। যখন দেখতেছেন মেয়েরা বা মায়েরা বেশি ভোট দিতে চায়, তখন আপনি তুরুপের তার স্বাধীনতা থেকে চেঞ্জ করে আসলেন কিসে? ধর্মতে। ধর্ম থেকে আসলেন গুপ্ততে, এখন গুপ্ত থেকে আসছেন নারীতে। লাস্টে আর একটা কোন তুরুপের তাস পাবেন আমি জানি না। তবে এই তুরুপের তাস ইউজ করতে করতে 12 ফেব্রুয়ারি চলে আসবে। যেভাবে তুরুপের তাস চেষ্টা করছে সমস্ত ইউনিভার্সিটিতে, শেষ করে সমস্ত ইউনিভার্সিটিতে করছেন, কাজে লাগেনি। ইনশাল্লাহ আমরা যারা ভারত বিরোধিতা করি, ভারতের আধিপত্যবাদের স্বীকার করি না, এদেশে এই বয়ানগুলো ভারতের বয়ান। এই বয়ানকে আপনি জামায়াত করেন না, স্ববিরোধী, তাহলে আপনি মাকে সম্মান দিতে পারবেন। জামায়াত স্ববিরোধী অবস্থানে নেই এবং বিএনপি নানানভাবে তুরুপের তাস পরিবর্তন করছে, এক এক সময় এক একবার নতুন তুরুপের তাস নিয়ে আসছে কিনা। আসলে বিএনপি বলেন, এটাই বলছে কিন্তু ভারত, এবং ভারতের যদি বিএনপি এটা অন করে তাহলে ভারতকে অন করতেছে বিএনপি। তাহলে খালেদা জিয়া আর জিয়াউর রহমান সেই বিএনপি নাই। আসলে ব্যারিস্টার শামীমের এটার সাথে আমি এই ন্যারেটিভের সাথে একমত নই। বিএনপি ভারত বিরোধী কোনো দলও না, ভারতের পক্ষেরও দল না। বিএনপি সবসময় বাংলাদেশের পক্ষের একটি লোক, এবং এই বাংলাদেশের পক্ষে নিতে গিয়ে যে আমার সামনে আসবে তার সাথে আমি কূটনৈতিকভাবে তাকে পরাজিত করার চেষ্টা করব। ধরেন ভারতের সাথে, ভারত আমাদের বর্ডার আছে, আপনাকে কতগুলি জিনিস ভারত সম্পর্কে বলতে গেলে চিন্তা করতে হবে যে ভারতের সাথে আমার 3 দিক দিয়ে বর্ডার, একদিকে নদী। ভারতের সাথে আমাদের 54টা নদীর সমস্যা, ভারতের সাথে আমার 4000 কিলোমিটার বর্ডার, ভারতের সাথে আমাদের যে বিশাল বাণিজ্য এবং বাণিজ্যের বহির্ভূত কর্মকাণ্ড আছে, এগুলোকে মোকাবেলা করার জন্য উই ক্যান নট চেঞ্জ, যেটা মানে অটল বিহারী বাজপেয়ী একবার বলছিলেন যে উই ক্যান নট চেঞ্জ আওয়ার নাইবার। আমরা আমাদের পরিবর্তন করতে পারবো না, কিন্তু দেশপ্রেমিক গণতান্ত্রিক সরকার সেই যে দেশের স্বার্থকে বজায় রেখে ভারতের সাথে এগুলো হ্যান্ডেল করা। তারপরে আরেকটা কিন্তু দেখেন, আপনাদের নেতা বছর পর বছর আমি একটা আত্মগোপনে মিনিট থেকে শেষ এখন করি। অন্যদেরকে গুপ্ত বলছেন। আমি একটা মিনিট শেষ করি। চীন হচ্ছে বাংলাদেশের অন্যতম একটা
অর্থনৈতিক পার্টনার উন্নয়নের। যতগুলি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট বলেন, নদী বন্দর বলেন, সমুদ্র বন্দর বলেন, টানেল বলেন, সিলেট এয়ারপোর্ট বলেন, তিস্তা প্রজেক্ট বলেন, সব কিছুর মূলে রয়েছে চায়নার হেল্প এবং বিআরআই, বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভে। আবার মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপ হচ্ছে আমার এক্সপোর্টের অন্যতম গন্তব্যস্থল। সবচেয়ে বড়, প্রায় $40 বিলিয়ন আমরা এক্সপোর্ট করে আমরা অর্জন করি। তাহলে এই যে তিনটা শক্তি, এখানে ভারতের সাথে মানে চায়নার দ্বন্দ্ব আছে, চায়নার সাথে আমেরিকার দ্বন্দ্ব আছে, আমার সাথে পাকিস্তানের সাথে ভারতের, এই যে আন্তঃরাষ্ট্রের যে সম্পর্কটাকে আপনি হঠাৎ করেই ভারত বিরোধী আর ভারতের পক্ষে গিয়ে শেষ করতে পারবেন না। আপনাকে ইন্টিগ্রেটেড কূটনীতি করতে হবে। আপনাকে যখন যেমন তখন তেমন করলে হবে না। আমাদের দেশের এই পর্যন্ত 50 বছরে আমাদের কোনো পররাষ্ট্র নীতির যে ফাউন্ডেশন এটাই নেই, যখন যেমন তখন তেমন, ইন্ডিয়ার সাথে চায়নার সাথে। কাজেই আগামী সরকার ক্ষমতায় আসলে তারা এটা করবে, এবং এইটা আমাদের বাংলাদেশের কূটনীতি একটা খুব জটিল অবস্থায় আছে। এই জটিল অবস্থার থেকে উন্নয়নের জন্য আমাদেরকে অবশ্যই ভারতের সাথে আমাদের হ্যান্ডেল করতে হবে, অত্যন্ত নিজের স্বার্থ বজায় রেখে। আমরা যদি আমরা আমাদের স্বার্থ বজায় না রাখি, যেটা শেখ হাসিনা সরকার ষড়যন্ত্র বানায় ফেলে দিল। সেইটা যদি সেই স্বার্থের জায়গাটাতে কি তাহলে জামায়াত চিন্তা করছে না? বাংলাদেশের স্বার্থটা কি তাহলে জামায়াত চিন্তা জামাত করছে না? তো বাংলাদেশে বিশ্বাস করে না। জামাত যেই দল বাংলাদেশের রাষ্ট্র হিসাবে বাংলাদেশের অস্তিত্বে বিশ্বাস করে না, তার আবার স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে কি এত কথা? তার তো মত বলার কোনো অধিকার নেই। ভাই, চীনপন্থীরাও করতেন না তো? চীনপন্থীরা জাফর সাহেবেরা আপনারাও তো করতেন না? অবশ্যই আপনারা প্রথম দিয়ে করতেন না, তাহলে আপনি আর জামাতের মধ্যে পার্থক্য কি হলো? শাহরিয়ার কবির ভাই বললে হবে না, আপনি আমার সিনিয়র, আপনি আমার রাজনৈতিক গুরু, তাহলে পুরাটাই বলে দেন। শাহরিয়ার কবির, আপনারা তো স্বাধীনতা শাহরিয়ার কবির ভাই, আপনি না জেনে একটা ভুল তথ্য দিলেন। আচ্ছা বলেন, মাওবাদীরা প্রথমে করছে না করেন? মাওবাদীরা ইন্ডিয়াতে যেতে পারছে কি পারেনি? শুনেন, জি বলো। তখন ছিল সারা বাংলাদেশে, এক মিনিট আমি এটা ক্লিয়ার করতে হবে, সারা বাংলাদেশে ছিল ইপিসিপিএমএল, পূর্ব পাকিস্তান কমিউনিস্ট পার্টি। সেই কমিউনিস্ট পার্টির নেতা ছিল আব্দুল হক। আব্দুল হক সাহেব তখন একটা দলিল দিয়েছিলেন, সেটা ছিল 2 কুকুরের কামড়াকামড়ি। কিন্তু তার আগেই স্বাধীন জনগণতান্ত্রিক স্লোগান দেয়া যে পতাকা উঠাইছিল, সেটা হলো পূর্ব বাংলার সর্বহারা পার্টি সিরাজ শিকদারের নেতৃত্বে। এবং সিরাজ শিকদারের নেতৃত্বে আপনি দেখেন সেই পেয়ারা বাগান, আমঘর, কোরিয়ানা, ওই এলাকায় মুক্ত অঞ্চলে মুক্তিযোদ্ধারা বামপন্থীরা গড়ে তুলেছিল। বামপন্থীরা ওয়াহিদুর রহমানের নেতৃত্বে, টিপু বিশ্বাসের নেতৃত্বে তারা কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে সঠিক ওই যে একটা অংশ, কমিউনিস্টদের একটা ক্ষুদ্র অংশ ওই দলিলটা দিয়েছিল। বাকি অংশরা কিন্তু সবাই মুক্তিযুদ্ধে অংশ নিচ্ছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীরও বলেছেন যে জামায়াত আসলে নির্বাচনী প্রচারণার আগে মুক্তিযুদ্ধের জন্য ক্ষমা চাইতে হবে, এরপরে তাদের নির্বাচনী প্রচারণায় নামতে হবে। সেই জায়গাটিতে নারীদেরকে নিয়ে যে বিদ্বেষমূলক পোস্ট বা নারীদেরকে নিয়ে আসলে পাল্টাপাল্টি যে অবস্থানে আছেন, সেই জায়গাটিতে আবার জামাতের যে স্ববিরোধী অবস্থান, সবকিছু মিলিয়ে আসলে এই যে নারীদের থেকে আসলে আমরা রাজনীতিতে কিংবা নারীদেরকে সামনে এগিয়ে যাওয়ার জায়গাটি থেকে আরো খানিকটা পিছনের দিকে নিয়ে যাচ্ছে কি? দেখেন, কথাগুলো বলতে হবে খুব দায়িত্বশীলতার সাথে। যারা রাজনীতি করে তারা তো বটেই একটা দায়িত্বশীল জায়গা থেকেই কথা বলেন। আমাদের দেশ 1984 সালে একটা আন্তর্জাতিক চুক্তিতে স্বাক্ষর করেছে। সেই চুক্তির নাম আমি আগেই বলেছি যে সিডো সনদ। এবং এই সিডো সনদে এই লৈঙ্গিক যে বৈষম্য, এইটাকে অ্যাড্রেস করা হয়েছে এবং এটা বিলোপের কথা বলা হয়েছে। এবং এটা বিলোপের জন্য, অর্থাৎ নারী পুরুষের বৈষম্য বিলুপ্ত করার জন্য যা যা করা দরকার তার জন্য রাষ্ট্র উদ্যোগী হবে, এই হলো সিডো সনদের মূল কথা। এখন যদি বিএনপি বা জামাত ইসলামকে প্রশ্ন করা হয়, আপনারা কি ক্ষমতায় গেলে সিডো সনদ থেকে নিজেদেরকে উইথড্র করবেন, এইটা বলার মধ্য দিয়েই কিন্তু প্রমাণ হয় যে তারা নারীদের প্রতি কতটা দায়িত্বশীল। যদি আপনি সিডো সনদে থাকেন তাহলে কি করতে হবে? তাহলে বিয়ের ক্ষেত্রে বাবার সম্পত্তি অর্থাৎ উত্তরাধিকারের সম্পত্তিতে সমান অধিকারের জায়গায় আপনি নারীকে সমতা দিচ্ছেন কিনা, সন্তান প্রতিপালনের জায়গায় আপনি নারী পুরুষের সমতা দেখছেন কিনা, রাজনৈতিক দল যদি ক্ষমতায় আসে তাহলে এই জায়গাগুলো কিভাবে তারা নির্ধারণ করবে, অভিভাবকত্ব প্রতিপাল্য আইন যা আছে সেখানে নারীকে আপনি কতটুকু অধিকার দিচ্ছেন,
এবং সর্বোপরি আমরা যে জুলাই সনদের কথা বারবার বলি, জুলাই সনদের মৌলিক জায়গাটা কি? মৌলিক জায়গাটা হলো বৈষম্য বিরোধী সমাজ, একটা বৈষম্যহীন সমাজ। তো বৈষম্য কয় রকম হতে পারে? বৈষম্য ধনী গরিবের বৈষম্য হতে পারে, বৈষম্য হতে পারে আপনার নারী পুরুষের বৈষম্য, পাহাড়ি বাঙালির বৈষম্য, এবং বৈষম্য হতে পারে আপনার রাজনৈতিক বৈষম্য, মত প্রকাশের ক্ষেত্রে বৈষম্য। এই সমস্ত জায়গায় আপনার আসল কথাটা কি সেটা যদি স্পষ্ট না করে, আমরা যদি ওই টুইটার হ্যান্ডেল নিয়ে ব্যস্ত থাকি, আমরা কিন্তু আসল জায়গায় পৌঁছাতে পারবো না। সেই সুস্পষ্ট বার্তাটা জামায়াতে ইসলামী কিংবা বিএনপিকে এবার দিতে পারলো কিনা? তারা আসলে পলিসি ডেভেলপমেন্ট, উন্নয়ন, নীতি নির্ধারণ, আইন প্রণয়নে নারীদেরকে বাদ দিয়েই সামনের নির্বাচন করছে কিনা, বা সামনের দিনগুলোতে সেই পলিসি মেকিং এ নারীদের অবস্থান কি থাকবে? এই প্রশ্নটা রেখে আমি আরেকটা বিরতিতে যেতে চাই। জিপ্রেত ইস্পাত নিবেদিত রাজখান থেকে আরেকটি বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। জিপ্রেত ইস্পাত নিবেদিত রাজখান দেখছেন। অ্যাডভোকেট হাসান তারিক চৌধুরী, নারীদেরকে বাদ দিয়ে যে নির্বাচন হতে যাচ্ছে, তার মানে সামনে যে নির্বাচিত সরকার আসবে তাদের পলিসি ডেভেলপমেন্ট, উন্নয়ন, নীতি নির্ধারণ, আইন প্রণয়নে নারীরা অনেকখানি পিছিয়ে যাচ্ছেন। আর যেই রাজনৈতিক দলগুলো থেকে কোনো নারী মনোনয়ন পাননি, তার মানে তারা সুনির্দিষ্টভাবে তারা নারীদেরকে ছাড়াই কি রাষ্ট্রীয় সমস্ত পলিসি ডেভেলপমেন্ট করবেন, নীতি নির্ধারণী জায়গাগুলোতে সিদ্ধান্ত নেবেন? এইটা আমি মনে করি যে জুলাই স্পিরিটের পুরোপুরি বিরোধী। জুলাই স্পিরিটে যে অন্তর্ভুক্তিমূলক সমাজের কথা বলা হয়েছিল, এখন অন্তর্ভুক্ত তো করলোই না, প্রত্যেকের ইশতেহার, প্রত্যেকের যে পলিটিক্যাল রেটরিক, সব জায়গায় আপনি দেখবেন যে আগামীতে ক্ষমতায় যাওয়ার আগেই নারীরা বাদ, এবং সেটাকে ছেলে ভোলানো নানা ধরনের বিতর্ককে সামনে এনে আসল জায়গাটা কিন্তু আড়াল করে দেওয়া হচ্ছে। বলা যাচ্ছে না, বলতে কেউ সাহস করে বলতে পারছে না যে আমরা ক্ষমতায় গেলে পরে আমরা নারীদের ক্ষেত্রেও পিআর চালু করব, অর্থাৎ রাষ্ট্র পরিচালনায়, দেশের অর্থনীতি পরিচালনায় 50-50 হবে, বা অ্যাকর্ডিং টু দ্য প্রপোর্শন যেটা আছে নারী পুরুষের, সেই অনুযায়ী হবে। এটা কিন্তু বলতে পারছে না, কেউ সাহস করে বলতে পারছে না যে আমরা সেডো সনদটা এখানে বাস্তবায়ন করব, যেটা জাতিসংঘের সাথে আমরা সই করেছি। এবং এটা করতে হলে পরে প্রত্যেকটা দলেও কিন্তু সংস্কার লাগবে, যেটা ঢালিভাই ইতিমধ্যে বলেছেন। কারণ দলগুলোতে যে পরিবারতন্ত্র, পোষ্য কোটা অনেকে বলে, এগুলো যে চালু হয়েছে, এটা হলো অযোগ্যদেরকে যারা পদায়ন করার এক রাজনীতি ফর্মুলা। করছেন তারা তাহলে এই পরিবর্তনগুলো কিভাবে মেনে নেবেন? দেখেন, আসলে পরিবর্তন তো কেউ মেনে নেয় না, পরিবর্তন মানতে হয়। অর্থাৎ এই এত বড় যে রেজিম চেঞ্জ বাংলাদেশে হয়ে গেল, এটা তো এখন আওয়ামী লীগ মানে নাই, যারা যারা চলে গিয়েছে তারা মানতে চায়নি, কিন্তু এটা তাদেরকে এখন তারা মানতে বাধ্য যে বাংলাদেশ পরিবর্তিত হয়েছে। কিন্তু সেই পরিবর্তনের কথাটা ছিল ব্যারিস্টার শাহরিয়ার কবির, সাম্যের দিকে, সেই জায়গায় কিন্তু যায় না। সাম্যের দিকে কি জামায়াত ইসলামী যেতে পারলো? ক্ষমতায় যাবার আগেই নারীরা বাদ, এরকম নানান ছেলে ভোলানো প্রতিশ্রুতি দিচ্ছেন, কিন্তু নারীদেরকে ঠিকই বাদ দিয়ে দিলেন আপনারা। কিছু কথা খুব মিষ্ট, আর যখন এটা আমার মা বোনেরা বলে সেটা আরও মিষ্ট হয়। পলিসি সমিটে বোধহয় আমার বোন যায়নি, ইন্টারকন্টিনেন্টাল পলিসি সমিটে গেলে দেখতে পাইতেন যে কত নারী এসছে, নারীর ক্ষমতায়ন কিভাবে করা হবে। একটা জিনিস আপনাকে আবারও বলতেছি যে প্রথম থেকে ভুলে যেন না, এনসিপির 20টা মেয়েকে আমরা দিতে চেয়েছিলাম, সেই জন্য আমরা দিতে পারিনি, এতে জামাত ইসলামী বঞ্চিত হয়েছে। আর দ্বিতীয় যে কথা বলছে, পলিসি সমিটে নারীরা কোথায় কোথায় যাবেন, এবং আপনার জ্ঞাতার্থে আবার বলি, বাংলাদেশের সবচেয়ে বেশি যারা কর্মজীবী মহিলা বা কর্মজীবী মায়েরা, তারা সবচেয়ে বেশি জামাতের উইন্সের মধ্যে আছেন, এবং 41%। এইটাও আমাদের এই সামিটে দেখানো হয়েছে বাংলাদেশ জামাত ইসলামের। সো আমি বিশ্বাস করেছিলাম ব্যারিস্টার শাহরিয়ার কর্মঘণ্টা কমিয়ে আনার কথা বলেছেন আপনারা, সন্তান লালন পালনের কথা বলে। সন্তান লালন পালনটাও কি আসলে শুধু একা নারীর দায়িত্ব? না, এবার আপনাকে দুইটা জিনিস বলি, সারা পৃথিবী থেকে তো বাংলাদেশ একটা বিচ্ছিন্ন জায়গা না। যেমন আমার ওয়াইফ, যখন আমি ছাত্র অবস্থায় ছিলাম ইংল্যান্ডে, তখন কিন্তু সে মাতৃকালীন 6 মাস ছুটি পাইছিল, আমি পাইছিলাম 1 সপ্তাহ। আমি যখন যদি বলি যে আমার এই নারীর অধিকার, আমার অধিকার সমান হচ্ছে না, আমাকেও 6 মাস দিতে হবে, ব্রিটিশ পার্লামেন্ট সেটা করেনি। আর আমাদের এখানে যেটা বলা হয়, মাকে শোনেন, আমি তো আর দুধ দেওয়ার ক্ষমতা আমার নাই, আমি বাচ্চাকে নিয়ে সারা রাত আমিও বসেছিলাম, কিন্তু দুধের সময় ওর ওয়াইফকে কিন্তু ডেকে তুলতেই হয়েছে, কারণ আমি তো আর দুধ দিতে পারবো না, আল্লাহ আমাকে সে ক্ষমতা দেয়নি। আমি চাইলেও আমার পেটে আমার সন্তান ধারণ করতে পারি। আমি আপনার সঙ্গে বলিনি, আমার ইন্টারপ্রিটেশনটা আমি দিই। আমি কখনোই গর্ভে আমার সন্তানকে ধারণ করতো, কিন্তু বাবা হিসাবে সারা রাত বাচ্চাকে কোলে নিয়ে আমি বসে এসেছি দিনের পর দিন,
বাচ্চাকে বড় করা, আল্লাহ যেটা আমাকে যতটুকু দিছে আমি আমার ধর্ম বিশ্বাস নারীরা থেকে কিন্তু এটা এখন বিশ্বাস কাজ করে করি। নিজেদের সন্তান প্রতিপালন করছে। অবশ্যই পারবে। আর যে বোন চাইবে না 5 ঘন্টা নিতে, নিবে না, তার জন্য তো সেটা বলেনি যে এটা বাইন্ডিং করা হবে। আমির জামাত বারবার বলছে যে নিতে চাবে নিবে, যে নিতে চাবে না নিবে না। জি, আর নানান রাষ্ট্র বিষয় আপনি বলছিলেন যে আপনাকে নানান বিষয়কে তুরুপের তাস করা হচ্ছে, একটু শেষ বলেন। করতে হবে যেহেতু আমাদের সময় আচ্ছা, স্বল্পতা হ্যাঁ। আছে। আপনারা নিজেরাও আসলে নানান বিষয়কে তুরুপের তাস হিসেবে ব্যবহার করছেন। বিশেষ করে মুক্তিযুদ্ধের ইস্যুতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আপনারা প্রচারণা শুরু করেছেন, সেখানে মুক্তিযুদ্ধের জন্য ক্ষমা চেয়ে প্রচারণা শুরু করা উচিত ছিল। কেন মুক্তিযুদ্ধের ক্ষমা চেয়ে আসলে তাহলে মির্জা ফখরুলকে প্রথমে তার বাবার জন্য ক্ষমা চাইতে হবে। তাহলে জিয়াউর রহমান মুসলিম লীগ এবং বামফ্রন্ট দিয়ে যে বিএনপি তৈরি করছে সেই বিএনপিকে ক্ষমা চাইতে হবে। বিএনপির জন্মই হয়েছে সেই মুসলিম লীগ যারা এই স্বাধীনতা চায়নি। আর মির্জা ফখরুল ইসলামের বাবা ছিলেন স্বাধীনতা চায়নি, রাশেদ আতাউর খান রহমান মেননের ঝালি। বাবা চায়নি, চকলেট আপার বাবা চায়নি। তাহলে তাদের সবাইকে ক্ষমা চান, আতাউর তারপর রহমান জামাত ঝালি। ইসলামকে ক্ষমা চাইতে আসলে কিছু ভুল তথ্য আছে। বলেন। মির্জা ফখরুল ইসলামের বাবা সেই কাউন্সিল মুসলিম লীগ, আইয়ুব খানের মুসলিম লীগ করতেন না, এবং ফজলুল কাদের চৌধুরী, এরা দুইজন কিন্তু আইয়ুব খানের মুসলিম লীগ থেকে বেরিয়ে এসে তারা বাংলাদেশের স্বায়ত্তশাসনের পক্ষে ছিলেন। এবং ফজলুল কাদের চৌধুরী, আপনি জানেন কিনা, শেখ মুজিবের যে 69-এর যে আগরতলা ষড়যন্ত্র মামলার ওয়ান অফ দি প্যানেল অ্যাডভোকেট Yes. ছিলেন। সো তারপর তাকে আপনি শাস্তি দিলেন কি মুক্তিযুদ্ধের রাজাকার হিসাবে, আপনি তাকে শাস্তি শুনেন, দিয়ে আমি পরিবারকে ইতিহাসটা বলি। devastated তো করে দিলেন। কাজে একটা লোক সালাউদ্দিন কাদের চৌধুরীর বাবা কিন্তু ফজলুল কাদের চৌধুরী, যার কথা বলতেছেন। বাংলাদেশের সার্বভৌম, বাংলাদেশের স্বায়ত্তশাসন জামাত স্বায়ত্ত ইসলামও চাইছে। দাবির পক্ষে ছিল। জামাত তাকে ইসলামও আপনি স্বায়ত্তশাসন চাইছে। জামাত তো স্বাধীনতার স্বায়ত্তশাসনের পক্ষে ছিল, 25 তারিখ পর্যন্ত স্টেটমেন্ট ছিল। হ্যাঁ, আপনি আছে। মুসলিম লীগও ছিল, জামাত ইসলামও ছিল, হ্যাঁ, দুইটা। কিন্তু ভারতের মুসলিম হাতে লীগ- তুলে দেওয়া হোক এটা চাইনি জামাত। শোনেন, কাউন্সিল এবং কনভেনশন মুসলিম লীগ দুইটা ভিন্ন। তো এখন আপনি জামাত ইসলাম তো কোনোটাই নেই, তারা না স্বায়ত্তশাসনে বিশ্বাস করেছে এবং স্টেটমেন্ট দেখা বললাম তো আছে কে? স্বায়ত্তশাসনের জন্য শেখ সাহেবকে হাতে ক্ষমতা দেওয়া হোক, দ্যাট ওয়াজ এ পাবলিক মিটিং এন্ড আই হ্যাভ দ্যাট কপি। আপনি আচ্ছা, চাইলে ওকে, আপনাকে ওকে, provide করতে পারবো। স্বায়ত্তশাসনের কথা তো বঙ্গবন্ধু নিজেই মুসলিম লীগের বলছে। কথা বললেন সেজন্য বললাম না যে না, ওনার বাবাও বঙ্গবন্ধু যদি কি খেয়ে স্বাধীনতা থাকে- চাইছে? কি বঙ্গবন্ধু তো স্বাধীনতা চায়নি। না, উনি তো লাস্ট পর্যন্ত মার্ক টালির সাথে ইন্টারভিউতে বলছে যে নো নো, আই ওয়ান্ট অটোনমি। ইয়েস। তো আখের তাহলে যারা অটোনমি চায় তাহলে তাদেরকে শেখ সাহেব স্বাধীনতা চায়নি। শেখ সাহেব তাহলে স্বাধীনতা চায়নি। যারা অটোনমি চাইছে না, আপনার তাদের আপনার বিরোধিতা মতো আপনি জ্ঞানী কিভাবে মানুষের কাছ করবেন? থেকে এটা আমরা শুনে নেই। শেখ সাহেব অটোনমি চাইছে, স্বাধীনতা চায়নি। অটোনমিও চায় নাই, জামাত সেটা- অটোনমি তো আমি ওই বিশ্বাস করে জায়গায়- নেই। না, শেখ এবং সাহেব চায়নি স্বাধীনতা। এবং জামাত সবচেয়ে দুর্ভাগ্য হইলো, ঢালি ভাই, শেখ সাহেব তো স্বাধীনতা চায়নি, অটোনমি চাইছে। শোনেন, শেখ মুজিব, এটা যদি আর্ন বিতর্ক, অটোনমি আপনি চাইছে, বললেন তো, আমি স্টেপ বলিনি। বাই স্টেপ হ্যাঁ, উনি অটোনমি চাইছে, অটোনমি কিন্তু চাইছে, উনি স্বাধীনতা বলছে যে আমি এরপর স্বাধীনতার আমরা নারী ঘোষণা- প্রতিনিধি না, না, দশা আমি- কাটিয়ে উঠতে চাই। সব রাজনৈতিক দলগুলো অন্তত সেই জায়গাটিতে এগিয়ে আসুক, সেই প্রত্যাশা রাখতে চাই। ধন্যবাদ আজকে আমাদেরকে রাজক্ষণের সময় দেওয়ার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি।